হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি, আপনাদের গড অফ ডেথ শিনিগামী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এবং আমার জানেন দুই মেন অস্ত্র, সত্যি স্লেজ হ্যামার, বিয়ারের গ্লাস। তো রিস উইদারস্পুনের একটা সিনেমা ছিল ওয়াইল্ড বলে, খুব ভালো সিনেমা। যারা অ্যাডভেঞ্চার সিনেমা বা ট্র্যাভেল আছে এরকম সিনেমা ভালো লাগে, বিশেষ করে যাদের ইনটু দ্য ওয়াইল্ডের মতো সিনেমা ভালো লাগে, দেখতে পারেন, খুবই ভালো সিনেমা। তো সেখানে একটা গান ছিল, আই উড রাদার বি আ হ্যামার দ্যান আ নেল। এবং এটা কাইন্ড অফ মানে আমাকে ডিফাইন করে, আই উড রাদার বি আ হ্যামার। তো সে যে পাওয়ারে থাক চাই না থাক, আমি 2 বছর ইউটিউব করছি, ইউটিউব করে আমার বিয়ারের টাকাও ওঠে না একটা ভিডিও থেকে। বাট যেটা আমাকে অপরচুনিটি দেয় কিছু ইতর এবং অমেরুদণ্ডী প্রাণীদের, ওই তারা নেল, আমি হ্যামার। তো আজকে একটা জীবন বিজ্ঞানমূলক ভিডিও হবে, কারণ আমরা একটা ইতর এবং অমেরুদণ্ডী প্রাণীকে নিয়ে কথা বলবো, ঠিক আছে? সেটা হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়। তো পরমব্রত চট্টোপাধ্যায় রিসেন্টলি একটা প্রেস কনফারেন্স করেছিলেন টলিউডে তার অন্যান্য সতীর্থদের সাথে। তো সেটার একটা 9 মিনিটের মতো ক্লিপ আর কি সোশ্যাল মিডিয়াতে করছে, আমি সেটা দেখলাম এখন। মানে এটা নিয়ে আমাকে অনেকে ভিডিও করতে বলছে, এটা নিয়ে অনেক কথাবার্তাও আর কি হচ্ছে। তো আমি ভিডিওটা দেখলাম, আমার কিছু বক্তব্য আছে। মানে ডাইরেক্টলি পরমব্রত চট্টোপাধ্যায় অবধি আমার ভিডিও হয়তো যাবে না, বাট তিনি যে কথাগুলো বলেছেন আমার কিছু বক্তব্য আছে, ঠিক আছে? প্রথম কথা, এই যে প্রাক্তন তৃণমূল যেসব মালগুলো আছে, এরা কি সবাই একই জায়গা থেকে স্ক্রিপ্ট লিখিয়েছে? বা এখন তো স্ক্রিপ্ট লেখারও দরকার নেই, এরা বোধহয় সবাই একই চ্যাট জিপিটির প্রম্পট দিয়েছিল। যেহেতু আমি অফিসে আমার এআই এর কাজ করতে হয়, তো আমি একটা লেভেল অফ প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানি। তো আমি ধরুন কোনো সময় কিছু একটা এডিট করে স্টেটাস দিলাম, তখন বন্ধুবান্ধবরা বলে ভাই প্রম্পটটা দে, এবার সেখান থেকে আরও 4 জনের কাছে গেল। এদেরও বোধহয় তাই, একই প্রম্পট সবার, প্রত্যেকে। এদের কেউ রাজনীতিতে আসতে চায়নি, এদের প্রত্যেককে জোর করে রাজনীতিতে আনা হয়েছে। এরা এই যে এত বছর ধরে যেসব কথাবার্তা বলেছে বা কাজকর্ম করেছে, সেগুলো প্রত্যেকটা চাপে পড়ে করা। এবং 4 মের পর থেকে যেহেতু সরকার সরে গেছে, তারা লিবারেটেড, তাই জন্যে তারা এখন সত্যিটা বলতে পারছে যে তাদেরকে চাপ দিয়ে এগুলো করানো হয়েছে এতদিন। একই স্ক্রিপ্ট, দেবেরও একই স্ক্রিপ্ট, সায়নী ঘোষেরও একই স্ক্রিপ্ট, আমাদের পরমদারও একই স্ক্রিপ্ট, সবার একই স্ক্রিপ্ট। অ্যাটলিস্ট সোহমদা আমি বলবো যে সে একটুখানি স্ক্রিপ্টের মধ্যে একটা থ্রিল এলিমেন্ট আনতে পেরেছে, যে তাকে খুনের থ্রেড দেওয়া হয়েছে অ্যান্ড অল দ্যাট। তার মানে পরমদা মানে সোহমদার যে প্রম্পটটা ছিল সেটা ইউজ করতে পারতো, এই প্রম্পটটা খুব জেনেরিক প্রম্পট। তো পরমব্রত চট্টোপাধ্যায় যেটা বলছেন সেটা বেসিক্যালি 9 মিনিটের মানে ভিডিওটার মধ্যে কথা 9 সেকেন্ডেরই, সেটাই ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে বলা। সেটা হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় যেটা করতেন, যেটাকে রাজনৈতিক দালালি বলে বা শুদ্ধ বাংলায় চটি চাটা বলে, সেটা তাকে আর কি চাপ দিয়ে করানো হয়েছে এবং প্রত্যেককেই কম্প্রোমাইজ করতে হয়। তাই জন্য তিনিও কম্প্রোমাইজ করেছিলেন, তিনিও আবারও রাজনৈতিক দালালি বা চটি চাটা সেটা তাকে বাধ্য হয়েই করতে হয়েছে, ইন্ডাস্ট্রির অন্যদেরও করতে হয়। কিন্তু 4 মের পরে তিনি দিব্য দৃষ্টি পেয়েছেন। মানে এটা তিনি বলেননি, আমি কাইন্ড অফ আই এম রিডিং বিটুইন দ্য লাইন্স আ লিটল বিট। তো তার ওই 4 মের পরে তার যে দিব্য দৃষ্টি, তারপরে তিনি বুঝতে পেরেছেন যেহেতু আর চাপ নেই, এবার সত্যিটা বলা যায়। এবং সত্যিটা হচ্ছে পুরো দোষটাই শাসক দলের, তার কোনো ইনভলভমেন্ট ছিল না। ও তিনি আরও একটা কথা বলেন যে তার কম্প্রোমাইজটা করতে হয়েছে তার সন্তানের দিকে তাকিয়ে। খুব একটা ভালো প্রম্পট দেওয়া ছিল না জিপিটিটাতে। মানে আমি তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমার একটা ধারণা আছে, খুবই বেসিক লেভেলের প্রম্পট। প্রথম কথা, একই কথা সবাই বলছে, প্রত্যেকের একই স্ক্রিপ্ট। প্রাক্তন তৃণমূলিয়া মাল যেগুলো আছে, একমাত্র সোহম চক্রবর্তী বোধহয়, মানে হরলিক্স বিট্টুর পুরো নাম কি চক্রবর্তী না চট্টোপাধ্যায়, যাই হোক হোয়াট এভার,
তো তার একটুখানি স্ক্রিপ্টটা আলাদা, এদের সবার স্ক্রিপ্ট সেম। সেকেন্ড কথা, তাহলে এতদিন তারা যেটা বলে এসছে সেটা কম্প্রোমাইজের জায়গা থেকে। এবার এরা তো বুদ্ধিজীবী, এদের কথা লোকে সিরিয়াসলি নেয় তো না কোনো দিন, বাট নেওয়া উচিত, কারণ এদের একটা সামাজিক অবস্থান আছে। এরা শিল্পী মানে একদম মানিক বন্দ্যোপাধ্যায় যেরকম মদন তাঁতি লিখেছিলেন, পরমব্রত চট্টোপাধ্যায়ও কাইন্ড অফ বাংলা ফিল্মের মদন তাঁতি, তিনি ভোগ বানিয়েছেন। তো এই যে বিষয়টা, তার মানে তারা যেটা এতদিন স্টান্স নিয়েছেন, তাহলে তারা স্বীকার করছেন সেটা কম্প্রোমাইজের জায়গা থেকে। তারা যা যা বিবৃতি দিয়েছেন, তারা যা যা কথা বলেছেন, যা যা তাদের রাজনৈতিক স্টান্স ছিল, অল অফ দেম আর কম্প্রোমাইজড, কারণ রাজনৈতিক দল যে শাসক দল আগে ছিল সেটা তার উপরে চাপ সৃষ্টি করেছিল। তার মধ্যে তাদের গান বাঁধা হতে পারে, পলিটিক্যাল অ্যাক্টিভিজম হতে পারে, সব আসতে পারে। এবার সমস্যাটা হচ্ছে এদের না, মানে যেহেতু এরা সিনেমা বেসিক্যালি তো বোঝে না, এদের সমস্যাটা হচ্ছে এরা এমন স্ক্রিপ্ট লেখে যেটাতে না মানে লুজ এন্ড থেকে যায়, মানে গল্পটা শেষে এসে একটা পুরো 360 ডিগ্রি কমপ্লিট করতে পারে না। দেয়ার আর লুজ এন্ডস টু দ্য থ্রেড। তো যদি আপনারা স্বীকার করেন একবার কম্প্রোমাইজ আপনারা হয়েছেন এবং সেটা আপনারা রাজনৈতিক চাপে করতে বাধ্য হয়েছেন, কি গ্যারান্টি আছে যে সেটা আপনারা এখনও করছেন না? ধরুন আপনাদের বাড়িতে কেউ একবার একটা শীত কেটে চুরি করতে এলো, সে চোরকে আপনি ধরলেন, 4টে চর থাপ্পড় লাগালেন। দ্বিতীয়বার যদি আপনাদের বাড়িতে চুরি হয়, আপনি তো সেই চোরকেই সন্দেহ করবেন সবার আগে, তাই না? তো এখনও যে তারা রাজনৈতিক ফেভার পাওয়ার জন্য তারা কম্প্রোমাইজ জায়গায় নেই, সেটার গ্যারান্টি কে দেবে? কারণ তারা নিজেরাই নিজেদের মুখে বলছে যে তারা কম্প্রোমাইজড ছিল, তাদের কোনো রকম তারা যেগুলো বলেছে সেগুলো তাদের কথা নয়, তাদের আর কি জোর করে বলানো হয়েছে। তো সেই একই কেস তো এখনও হতে পারে, যে তারা এখন যে রাজনৈতিক দল আছে বিজেপি, তারা তাদের থেকে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য বা তাদের প্রেসারে এসে আগের পার্টিকে মেলাইন করছে, হতেই পারে। তাদের স্ক্রিপ্ট অনুযায়ী আমি বলছি, খুব বাজে লেখা। সেকেন্ডলি, তিনি পরমব্রত চট্টোপাধ্যায় বললেন, মানে তার কম্প্রোমাইজের একটা খুব বড় কারণ ছিল যে তার সন্তানের মুখের দিকে তাকিয়ে আর কি তাকে কম্প্রোমাইজটা করতে হয়েছে। ব্যাপারটা ভীষণ কিউট, কিন্তু এত অন দ্য নোজ হলে না কেউ খাবে না। মানে যখন কথাটা বলছেন, মানে অ্যাক্টিং, মানে এদের সিনেমা কেন দেখবে? পরমদা, তোমার সিনেমা এই জন্যে দেখে না, এত অন দ্য ফেস অ্যাক্টিং। আমাকে আমার সন্তানের মুখের দিকে, মানে গলা টলা কাঁপিয়ে কি অ্যাক্টিং পরমদা? তুমি আমাদের মুভি রিভিউ কমিউনিটির একজনের ইন্টারভিউতে এসে শাইনিং মারাচ্ছ। চলো শাইনিংই ধরি। শাইনিং দেখেছো তুমি? শাইনিংয়ে কী ছিল? নেটিভ আমেরিকান জেনোসাইডের এগেনস্টে, যেটা আমেরিকার যারা আদি মানুষ, যারা আদিবাসী, তাদের ওপরে যে ইউরোপিয়ান কলোনিয়ালাইজাররা যে জেনোসাইড করেছিল সেটা নিয়ে একটা সিনেমা ছিল। ওখানে লোকে নাকে কান্না কাঁদতে বসেছিল যে চলো জেনোসাইড করে মেরে দিল গো, গোলো গো। তুমি নিজেই শাইনিং মারাও, এদিকে কোনো নিজের অ্যাক্টিংয়ের মধ্যে কোনো সাটেলটি নেই। আমার সন্তানকে মেরে দিই, আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি গলা টলা কাঁপিয়ে। এই জন্য তোমাদের সিনেমা কেউ দেখে না, একটু সাটেলটি আনতে হয় না? আর তুমি তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে কম্প্রোমাইজ করেছো, খুব ভালো কথা, ঠিক আছে, ভীষণ কিউট, তুমি আদর্শ বাবা, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে 2024 সালে অগস্ট মাসে অভয়ার সাথে যে ঘটনাটা ঘটেছিল, সেও তো কারোর মেয়ে ছিল, সেও তো কারোর পরিবারের লোক ছিল, কার প্রিয়জন ছিল। তার পরিবারের লোকও তো তার মুখের দিকে তাকিয়েছিল যখন তাকে ধর্ষণ করা হয়েছিল, খুন করা হয়েছিল। তখন তোমার চটি চাটতে লজ্জা করেনি দালালের বাচ্চা? যখন তৃণমূলের টেরোরিস্টরা 9 বছরের তামান্নাকে তার বোমের বিস্ফোরণে মারা যাচ্ছে, তারও তো প্রিয়জন ছিল, মা বাবা ছিল, তারাও তো তাদের সন্তানের ছিন্ন ভিন্নটা দেহটার দিকে তাকিয়েছে। তখন তোমার মনে পড়েনি দালালের বাচ্চা? মানে এটা তো ব্যাপারটা ওই একটা জোক আছে না, যে তেরা কুত্তা কুত্তা মেরা কুত্তা টমি, এই রকম টাইপের ব্যাপার হয়ে গেল। দেখো, তুমি বালের সিরিজ বানাও, তাতে কোনো অসুবিধা নেই, মানে
একচোখামি করে ফেলছো তো, মানে এটার তো কোনো লজিক নেই। তুমি নিজের সন্তানের দিকে তাকিয়ে কম্প্রোমাইজ করছো, আর অন্যান্য অনেক সন্তানের যারা হারা হয়েছেন, ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, তাদের পরিবারের লোকও তো তাদের বাড়ির লোকে, মানে তাদের সেই যে ভিকটিম, তাদের মুখের দিকে তাকিয়েছে। শুধু তুমি তোমার সন্তানের দিকে তাকিয়ে চটি চেটে যাবে আর দালালি করবে, মানে এটা তো মানে তোমার লজিকে, আমি তোমার কথাগুলোই তোমাকে বলছি, মানে অঙ্ক তো মিলছে না। অঙ্কটা কি মিলছে? মানে এটা গোঁজা মিল দিয়ে মেলানো অঙ্ক মনে হচ্ছে। তারপরে আরও একটা টুইট দেখলাম রিসেন্টলি, খুব ভাইরাল হয়েছে, যেখানে তুমি আবার নাকি কি বিশ্ব রগরানি দিবস না আন্তর্জাতিক রগরানি দিবস ঘোষিত করেছিল, যে যখন 2021 ইলেকশনের পরে তৃণমূলের গুন্ডারা অপোজিশন পার্টিদের ওয়ার্কারদের মেরে ফেলছে, তাদের মহিলা ওয়ার্কারদের ওপরে সেক্সুয়াল অ্যাসল্ট করছে। এটা তো যদ্দূর জানি আমি হেট স্পিচ, এটা তো যদ্দূর জানি আমি ভায়োলেন্স প্রমোট করা, যেখানে অ্যাকচুয়াল রিয়েল লাইফে সাংঘাতিক স্কেলে ভায়োলেন্স এবং আর কি খুন ধর্ষণ হয়েছে। এবং আই থিঙ্ক এটা নিয়ে বোধহয় কিছু একটা লিগাল স্টেপও নেওয়া হয়েছে, কেউ এফআইআর করেছেন বা সাম সর্ট অফ লিগাল স্টেপস হ্যাজ বিন টেকেন। তখন তোমার সন্তানের মুখটা ভেসে ওঠেনি দালালের বাচ্চা, যে যারা খুন হচ্ছে, যারা ধর্ষণ হচ্ছে, তাদেরও প্রিয়জন আছে, তারাও তাদের যে ভিকটিম তাদের মুখের দিকে তাকাবে। শুধু নিজের সন্তানের দিকে তাকালে তো হবে না, তুমি না শিল্পী, তোমার তো মন বড় হওয়া উচিত, ঠিক আছে? মন মানে আমি মন মানে অ্যাজ ইন হৃদয়ের কথা বলছিস, MON মন না, ঠিক আছে? সেটা তো তোমার তো বড় হওয়া উচিত। তো তখন মনে আসেনি তারাও তাদের সন্তানের দিকে, অভয়ার মাও বা অভয়ার বাবাও তো তার সন্তানের মুখের দিকে তাকিয়েছিল। তখন তো তুমি দিব্যি পলিটিক্যাল সুবিধা পাওয়ার জন্য চটি চেটে গেছো, পলিটিক্যাল দালালি করে গেছো, তখন নিজের সন্তানের মুখ ভেসে ওঠেনি। এরকম সন্তানের মুখ এত সিলেক্টিভলি ভেসে উঠলে তো সমস্যা, তাহলে তো তোমার পিতৃত্বের উপরে কোয়েশ্চেন উঠতে হয়, যে এত সিলেক্টিভ ক্ষেত্রে আমার সন্তানের মুখ ভেসে উঠছে, মানে এটা তো মানে খুব একটা মানে পজিটিভ কিছু তো হলো না। তুমি তো জাস্টিন বিবারের থেকেও খারাপ বাবা, এত সিলেক্টিভলি যদি সন্তানের মুখ ভেসে ওঠে। আর অন্য সময় যখন সারা রাজ্য জুড়ে খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তাদের প্রিয় লোকের সেটা ভাবছো না যে তাদের প্রিয়জনরাও তাদের মুখের দিকে তাকাবে? কী সব স্পাইনলেস তোমরা। দেখো পরমদা, তোমাকে আমি একটা কথা বলি, তোমাকে আমি রোস্ট করতে পারতাম, আমার অনেক বেশি ভিউ আসতো, কিন্তু আমার মনে হলো এইভাবে ভিডিওটা করি। আর শেষে একটা কথাই বলবো, তোমাকে আমি যেটা চাই সেটা হচ্ছে চিৎকার করে গো ফাক ইয়োর সেলফ বলতে চাই, ঠিক আছে? আমি এটাই চাই, মানে আমার এখন যেটা ইচ্ছে করছে, আমি এই যে যেভাবে যে টোনটায় কথা বলছি, এটা অনেক কন্ট্রোল করে কথা বলা, ঠিক আছে? আই লিটারালি হ্যাভ টু সাপ্রেস মাই সেলফ, ঠিক আছে? তো দেখো, যদি গো ফাক ইয়োর সেলফ বলি, সেটা খুব একটা বায়োলজিক্যালি পসিবল নয়, কারণ তুমি নিজেই নিজেরটা কী করে মারবে। তাহলে শোনো, তুমি কি করবে। আমি আগে অ্যামাজনে চাকরি করতাম, প্রথমে কমার্স ডিপার্টমেন্টে ছিলাম, পরে আর কি ক্লাউড কম্পিউটিং অ্যামাজন ওয়েব সার্ভিসে মুভ করে যাই। তো আমি আমার কোম্পানিকেও একটু প্লাগ ইন করে দিচ্ছি, প্রাক্তন কোম্পানি। তুমি অ্যামাজনে যাও, ঠিক আছে? Amazon.in যে অ্যাপটা আছে খুলে ডিলডো বলে সার্চ করো, ঠিক আছে? সবচেয়ে বড়ো সাইজের যেটা আছে সেটা নিয়ে আসো, ঠিক আছে? দিয়ে দেবে ডেলিভারি, যদি আশা করছি তুমি তো প্রাইম মেম্বার, 1-2 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে। তারপরে বাক্সটা খুলে যে ডিলডোটা এসছে সেটা নিজের পশ্চাতে ঢোকাও, অ্যান্ড লিটারালি, এটা তো বায়োলজিক্যালি আদারওয়াইজ পসিবল নয় ডিলডো ছাড়া, লিটারালি ফাক ইয়োর সেলফ। আর এটা আবার নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে করতে যেও না, আলাদা করে কোনো ঘরে করো। টাটা।